থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যুক্ত হয়ে এখানে ধৈর্য সহকারে নীরবে বসে আছেন আমার ক্লাসের অপেক্ষায়। তো প্রথমে আপনাদের আরো একবার ধন্যবাদ জানাই যে আপনারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন। আপনারা তো সবাই ভালো আছেন নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, ভালো আছি আমি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। তো এবছর আমাদের যে পরীক্ষাটা হলো, এই বছর পরীক্ষাতে এমসিকিউ পরীক্ষায় পাশের হার বেশ সন্তোষজনক ছিল। আমি আশা করতেছি যে পরবর্তীবার আপনারা যখন পরীক্ষা দিবেন আপনারা ওই একইভাবে সবাই পাশ করবেন, সেই দোয়া এবং প্রত্যাশা থাকলো। যা হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফৌজদারি কার্যবিধির অধীন তদন্ত সংক্রান্ত যে বিধানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা আমাকে বলবেন যে আপনারা স্ক্রিনটা আহ, দেখতে পাচ্ছেন কিনা। এবং আমি প্রশ্ন করলে আপনারা আপনাদের রেসপন্সগুলো দিবেন। আপনারা সবাই জানেন যে এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ, তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমাদের আজকের বিষয়বস্তু হলো ফৌজদারি কার্যবিধির অধীন তদন্ত সংক্রান্ত বিধান। আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে তদন্ত সংক্রান্ত ধারাগুলো হতে ধারাগুলো কি কি, এটা একটা বিষয় দেখব। এবং এই সকল ধারা থেকে ধারা হতে কি কি পড়তে হবে এবং বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে। আচ্ছা, এইটা আমরা এখানে দেখব। আর একটা ব্যাপার এখানে আছে। তো আমরা প্রথমে আলোচনার শুরুতেই যেটা উল্লেখ করতে চাই সেটা হলো তদন্ত সংক্রান্ত ধারাগুলো কি কি। আগে এইটা আমরা আসি। তদন্ত বিষয়ক ধারা, এটা আপনারা বলতে পারেন যে ধারা 155 থেকে মূলত 176, এই ধারাগুলো, এবং ধারা 202, মূলত এই সকল ধারাগুলোতে পুলিশের তদন্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখন এর ভিতরে কিছু কিছু ধারা আছে যেটাকে আমরা একটু ক্যাটাগরি করতে পারি। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি সহ তদন্ত করা, ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে তদন্ত। আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত তদন্ত। মানে আপনারা যদি এটাকে ভাগ করেন তাহলে দুইটা দুইটা ক্যাটাগরি করতে পারেন। একটা ক্যাটাগরি হলো ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে তদন্ত, অর্থাৎ ম্যাজিস্ট্রেট
যে নির্দেশটা দিল, পুলিশকে নির্দেশ দিবে যে তদন্ত করেন, ম্যাজিস্ট্রেট সে নির্দেশ করবে, পুলিশ তদন্ত করবে। এটা আছে এক ধরনের ধারা। আর এক ধরনের ধারা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশ দেওয়া লাগবে না, এই ক্ষেত্রে পুলিশ আহ সে সকল তদন্তগুলো নিজের উদ্যোগে, স্ব উদ্যোগেই সে সকল তদন্তগুলো করতে পারবে। তো আমরা এই সংক্রান্ত ধারা হচ্ছে, যদি আপনি খেয়াল করেন, 155-2, 156-3 এবং 202, এই যে তিনটা ধারা বললাম, এই তিনটা ধারাতে কিন্তু ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে, তারপরে তদন্ত করতে হবে। আর আছে আপনার এই যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত তদন্ত, অর্থাৎ এই ক্ষেত্রে পুলিশে তদন্ত করবে, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশের অপেক্ষা থাকার কোনো প্রয়োজন নাই। পুলিশ স্ব উদ্যোগে এ সকল ক্ষেত্রে তদন্ত করতে পারবে। যেমন এখানে আমরা যদি বলি যে 156-1 এবং 157 ধারা, এই দুটো ধারাই কিন্তু আপনার ম্যাজিস্ট্রেটের নির্দেশের কোনো প্রয়োজন নাই। যিনি তদন্তকারী কর্মকর্তা, পুলিশ, তিনি স্ব উদ্যোগেই, নিজ উদ্যোগেই তদন্ত শুরু করতে পারবে। তাহলে আমরা যদি খুবই সংক্ষিপ্তভাবে বলি যে 155-2, 156-3 এবং 202 ধারায় এই সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে তদন্ত শুরু করতে হবে। কে শুরু করবে? পুলিশ। আচ্ছা, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কোনো নির্দেশ লাগবে না, পুলিশ স্ব উদ্যোগেই তদন্ত করতে পারবে, সেটা হচ্ছে 156-1 এবং 157 ধারায়। তো প্রথমত আমরা আলোচনায় যেটা যাব সেটা হলো যে আমরা এই ধারাগুলো, এই প্রত্যেকটি ধারা এখানে আমরা আলোচনা করব, ইচ অ্যান্ড এভরি সেকশন, যে এইটা এই এই তদন্তগুলো কিভাবে হয়। তো প্রথমে আমরা আসি 155-2 ধারায় তদন্ত। এইখানে কি বলা হয়েছে? এইখানে বলা হয়েছে হ্যাঁ, এখন আমরা এই প্রত্যেকটি ধারা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের একটি ধারা হলো 155, যে 2 নম্বর ধারাটা আছে, সেই ধারাতে আমাদের তদন্তের কথা কি বলা আছে। সেটা হলো এই যে, ধরেন কোনো ব্যক্তি পুলিশের কাছে এমন একটা অপরাধের তথ্য দিয়েছে যে তথ্যটা আমূল অযোগ্য অপরাধ, অর্থাৎ সেই মামলাটা পুলিশ সেই অপরাধটা এফআইআর ভুক্ত করতে পারে না। সেক্ষেত্রে পুলিশ কি করে? সেক্ষেত্রে পুলিশ করে যে এই অভিযোগটা বা এই তথ্যটা, এই মামলার কাগজপত্রগুলো তারা পাঠিয়ে দেয় ম্যাজিস্ট্রেটের নিকট। এরপরে ম্যাজিস্ট্রেট যখন অর্ডার দেয়, ঠিক তার অর্ডারের পরেই পুলিশ তদন্ত শুরু করতে পারে। সুতরাং 155-2 ধারায়, মূলত মূলত আপনার আমূল অযোগ্য অপরাধের তদন্তের কথা বলা হয়েছে, তদন্তের কথা বলা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করবে যদি অপরাধটা হয়ে থাকে আমূল অযোগ্য। এইটা আমরা শুরু করার আগে, এইটা আমরা এই এই যে ধারাটা, আমি আপনাদের ধারাটা একটু দেখাতে চাচ্ছি, সবাই খেয়াল করেন।
আমরা একটু মূল ধারাটা দেখে আসি। সবাই কি আমার ক্লাসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে কোনো পারছি। সমস্যা বলেন। হ্যালো। না স্যার, ঠিক আছে, বুঝতে পারতেছি। হ্যাঁ, সমস্যা আপনার হচ্ছে যদি না। কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন আমি ক্লাসটা শেষ করার পরে। হ্যাঁ, এই দেখেন আমরা যেখানে আলোচনা যাচ্ছিলাম, আমরা একটু মূল যে বিয়ার অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টটা একটু দেখে আসি। সবাই একটু খেয়াল করেন। দেখেন এইখানে আমাদের 155 নম্বর ধারার যে 2 নম্বর ধারাটা আছে, সবাই খেয়াল করেন। নো পুলিশ অফিসার শিয়াল ইনভেস্টিগেট এ নন কগনিজেবল অফেন্স without the order of a magistrate of the first or second class having power to try such case or send the same for trial। এখানে কি বলা আছে যে কোনো পুলিশ কর্মকর্তাই আমল অযোগ্য অপরাধে তদন্ত করবে না, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট অর সেকেন্ড ক্লাস, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে যদি আমরা সেখানে যাই? যে এইখান থেকে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম আসতে পারে যে 155 নম্বর 2 ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশটা কে দিতে পারে? ঠিক আছে, সেটা উত্তর হবে 155 2 ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে পারে বলেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, রাইট? স্যার, সেকেন্ড। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, রাইট, ঠিক আছে, ওকে। এবার এখানে একটা কথা আছে। এই যে ম্যাজিস্ট্রেটটা, এই ম্যাজিস্ট্রেট আবার কেমন ম্যাজিস্ট্রেট হতে হবে? যার ওই মামলাটার কি আছে বলেন তো? মানে ম্যাজিস্ট্রেট হইলেই হবে নাকি কি কি ধরনের ম্যাজিস্ট্রেট হইতে হবে বলেন? ওই মামলা ওই ওই অপরাধটার বিচার করার এখতিয়ার তার আছে, অথবা বিচারের জন্য যিনি পাঠাতে পারে। তাহলে এখানে ম্যাজিস্ট্রেট বলতে কেমন ম্যাজিস্ট্রেট বোঝানো হয়েছে? তার অবশ্যই কি থাকতে হবে? বিচারের তার এখতিয়ারের ক্ষমতা থাকতে হবে। অপরাধটির বিচারের এখতিয়ার থাকতে হবে বা বিচারের জন্য প্রেরণ করার এখতিয়ার থাকতে হবে, রাইট? হবে। এই যে কথাটা আপনি পড়লেন, এইটা এখান থেকে আসতে পারে। ঠিক আছে, স্যার, তাহলে এখতিয়ার আর ক্ষমতা সম্পন্ন কি একই কথা? বুঝি নাই কি বললেন প্রশ্নটা। স্যার, এখতিয়ার ক্ষমতা সম্পন্ন কি একই কথা? হ্যাঁ, একই একই কথা। হ্যাঁ, আর এখানে আরেকটা ব্যাপার আছে যে এইখানে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আসতে পারে যে 155 2 নম্বর ধারায় কোন ধরনের অপরাধের তদন্তের কথা বলা হয়েছে? আমল অযোগ্য অপরাধে, তাই না? আমল অযোগ্য অপরাধ কোনটা? অর্থাৎ যে অপরাধের কথা আপনি পুলিশের কাছে যে বলবেন, কিন্তু পুলিশ সরাসরি সেটাকে এফআইআর ভুক্ত করতে পারবে না, মামলা নিতে পারবে না। না নিয়ে কি করে বলেন তো? সেটা পাঠিয়ে দেয় কোর্টে। কোর্ট বলে ওকে এই মামলায় তদন্ত করেন, তখন তদন্ত করতে হয়। আমার কথা ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এইটা। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে আছে যে এই যে লাইনটা আমি আপনাদের বলবো, এই যে লাইনটা দেখলেন না, যে লাইনটা আমি আপনাদের দেখালাম, নো পুলিশ অফিসার শ্যাল ইনভেস্টিগেট এ নন কগনিজেবল কেস উইদাউট দ্য অর্ডার অফ ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট অর সেকেন্ড ক্লাস। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইনটাই মনে রাখবেন। এমন হতে পারে পরীক্ষায় যে এই লাইনটা হুবহু তুলে দিয়ে বলল যে আপনার হচ্ছে এখানে কোনো একটা শূন্যস্থান দিয়ে বললো যে এই শূন্যস্থানটা পূরণ করেন। ঠিক আছে, সুতরাং তখন আপনাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে এরকম এখানে ফাঁকা একটা ব্র্যাকেট দিয়ে বললো যে ম্যাজিস্ট্রেট অফ দ্য ড্যাশ ফার্স্ট অর সেকেন্ড ক্লাস। দেখা গেলো অপশনে দিল ফার্স্ট, দিল সেকেন্ড, এরকম দিল। হ্যাঁ, হতে পারে কিন্তু এরকম। সুতরাং তখন আপনাকে এটা পূরণ করতে হবে। ইভেন এই লাইনটা তুলে দিয়ে বললো যে এটা কোথায় বলা আছে, কত নম্বর ধারায় বলা আছে বলেন তো এটা? 155-2। 155
দুয়ে বলা আছে, রাইট। এরকম লাইন, ইংলিশ লাইন কিন্তু তুলে দেয় পরীক্ষায়, ঠিক আছে? ওকে। তো আপনাদের কাছে কি আইন পাঠ বইটা আছে সবার কাছে? জি স্যার। আছে, তাই না? এখন আমরা এই যে 155 যে 2 নম্বর ধারাটা পড়লাম আর কি, হ্যাঁ। তাহলে 155 2 নম্বর ধারা থেকে এই যে আমি বললাম যে কোন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা তো নিশ্চয়ই আপনারা নোট নিয়েছেন, রাইট? নোট নিয়েছেন তো নাকি? জি স্যার। রাইট। এবার আমি আপনাদের একটু দেখাই, সবাই খেয়াল করবেন। দেখেন এইটা আছে আমার বই, আমার বইটা কি সবাই সবার কাছে আছে নিশ্চয়ই, ঠিক কিনা? আছে না? আচ্ছা, জি স্যার। এই বইয়ে দেখেন হ্যাঁ। এখানে আমি একটা তালিকা দিয়েছি। এটা এবারে নতুন বই, আগের বইয়ের সাথে পেজ নম্বর হয়তো মিলবে না, একটু পেজ নম্বরটা সবাই খেয়াল করবেন আইন পাঠ বইয়ের। এই দেখেন এখানে একটা টেবিল আমি দিয়েছি, খেয়াল করেন সবাই টেবিলটা। এই টেবিল দেখেন আমি দিয়েছি যে ম্যাজিস্ট্রেটের আদেশ বলে তদন্ত, রাইট। 155 2, পুলিশের তদন্তের ক্ষমতা, আমল অযোগ্য অপরাধ। 156 3, আমলযোগ্য অপরাধ। 202, আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ, ঠিক আছে? এরপরে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করতে পারে 156 আমলযোগ্য অপরাধের পুলিশ সন্দেহের ভিত্তিতে ভিত্তিতে তদন্ত করতে পারে 157 ধারায় আমলযোগ্য অপরাধ, ঠিক আছে? গেল। এরপরে আমি দেখেন এখানে ব্যাখ্যা দিয়েছি যে কথাগুলো আপনাদের বললাম, যে 155 2, আমি আপনাদের এটা পড়ালাম কিনা, রাইট? এই যে 155 2 দেখেন আমি একটু নতুন তথ্য এখানে আছে, খেয়াল করেন সবাই। যে এইখানে এখতিয়ার সম্পন্ন আদালত বলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মূল আইনে কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। যেখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে সেটাকে সেখানে মহানগর এলাকায় কোন ধরনের ম্যাজিস্ট্রেট বলে গণ্য করতে হবে প্রথম বলেন? শ্রেণী ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাইট। ওকে। এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা তদন্ত দিতে দিতে পারবে। এরপর দেখেন আমি এখানে কিন্তু লিখেছি, খেয়াল করেন সবাই, জেনে রাখা ভালো, লিখছি না? হ্যালো। এখানে দেখেন লেখা আছে ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংশ্লিষ্ট ধারা। এই যে ধারাগুলো আমি এবার দিয়ে দিছি, সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। এবার আপনারা খেয়াল করেন, আমরা যদি একটু প্রশ্নগুলো সলভ করি, যা সলভ দিস কোশ্চেন, খেয়াল করেন প্রথম যে প্রশ্নটা এখানে আছে, সবাই কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন? লুক এট জি দিস স্যার। কোশ্চেন। কি বলেছে প্রশ্নটাতে? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? বলেন এর ভিতরে কোন ধারায় অনুমতি ব্যতীত তদন্ত করা যায়? 156। 156। 156, রাইট। তাহলে আপনাকে কিন্তু ক্যাটাগরিগুলো মুখস্থ মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে তদন্ত ব্যতীত, সরি, ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যায়, আর কোন ক্ষেত্রে আপনার অনুমতি লাগে। এই ক্যাটাগরির যে ধারাগুলো, ধারাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আপনি দেখেন আসেন, কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা অ আমল অ আমলযোগ্য, আমলযোগ্য মানে আমলযোগ্য না। আমলযোগ্য না, যে অপরাধটা আমলযোগ্য না। আমলযোগ্য না মানে কি? মানে আপনি সেই অপরাধের কথা পুলিশের কাছে বলেছেন, কিন্তু পুলিশ সেই অপরাধটা এফআইআর ভুক্ত, মানে থানায় মামলা নিবে না, মামলা নিবে না, নিবে না। না। আর আমলযোগ্য হলে কি হয় বলেন তো? থানা মামলা নিবে স্যার। থানা মামলা নিবে এবং সেটা এফআইআর ভুক্ত করবে। এফআইআর বুক। Clear? আমল অযোগ্য হলে এটা এফআইআর ভুক্ত হয় না, বরং এইটাকে মানে পুলিশ পাঠিয়ে দিবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এটা এখানে এটাকে আমলে নিবে এবং ম্যাজিস্ট্রেট নির্দেশ করবে, এখানে তদন্ত কাজটা শুরু হবে। কথা ক্লিয়ার? সেখানে বলতেছে তাহলে এই জি আমল স্যার। অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেই। কার নিকট থেকে বলেন তো? মেট্রোপলিটন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, আমরা যে মূল ধারাটা পড়লাম 155 2, এখানে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা আছে বলেন তো? আছে? শ্রেণী, প্রথম হ্যাঁ, শ্রেণী, দ্বিতীয় স্পেসিফিক বলা শ্রেণী। নাই। না, রাইট। তাহলে এখানে এখানে আছে কি প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর, রাইট? জি স্যার, জি স্যার, যেখানে জি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে সেখানে আমরা সেটাকে কি বলে গণ্য করবো বলেন তো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাইট। এই কারণে এখানে উত্তরটা কি হয়েছে? মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। এবার দেখেন নেক্সট কোশ্চেনটা, জাস্ট পরবর্তী কোশ্চেনটা যেটা 2008 সালে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আইছে। রিড দিস কোশ্চেন প্লিজ। এই প্রশ্নে দেখেন কি বলতেছে। এই প্রশ্নে বলা হচ্ছে আপনার ওই একই প্রশ্নটা, কিন্তু একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন
কত নম্বর ধারায় বলেন? 156। 156। যদি এখানে প্রশ্ন আসতো যে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত তদন্ত করতে পারবেন, এখানে দেখেন আপনার এখানে কিন্তু 157 কিন্তু আপনার সে উত্তরটা হবে হবে, কারণ হবে। ওখানে সন্দেহের ভিত্তিতে তদন্ত করতে গেলে কিন্তু আর মানে 57 ক্ষেত্রে কিন্তু লাগে না। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা আমরা করেছি 156, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা আসেন, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে তদন্ত। সন্দেহের ভিত্তিতে তদন্ত কত নম্বর ধারায়? 157। 157, 57। রাইট। ওকে, তাহলে আপনি যদি এই ক্যাটাগরিটা যদি মনে রাখেন, জাস্ট আপনি যদি এই ক্যাটাগরিটিকে মনে রাখেন, তাহলে আপনি এই নিজের যে প্রশ্নগুলো পড়লেন, এই সব প্রশ্নগুলো কিন্তু আপনি কি করতে পারবেন, সলভ করতে পারবেন। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। রাইট, দ্যাট ইজ গুড, ফাইন। ওকে, এরপরে আমরা যেটা আসতেছি সেটাতে আমরা একটু আসি। এরপরে আমাদের দেখেন যে নেক্সট, সুতরাং আপনাদের কাজটা কি জানেন? জাস্ট ইউ টেক দ্য আইন পার্ট বুক, ইউ নিড নট টু রিড এনি। এই যে আপনি এখানে ধরেন, এই যে এখানে যে 155 নম্বর ধারা আপনার এখানে লেখা আছে, এইটা উভয় কিন্তু আপনি বিআর অ্যাক্ট থেকে পড়ে এখান থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে, এখান থেকে এর ব্যাখ্যাটা কি, এর মর্ম অর্থ কি, এটা কিন্তু আপনার পক্ষে এই মুহূর্তে বোঝাটা কিন্তু কঠিন। হয়তো বা আপনি আরো বেশি বেশি পড়াশোনা করবেন, অনেক বেশি জানবেন, তখন হয়তো বা বুঝতে পারবেন। সো এইটা থেকে কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কি কি বিষয়গুলো পড়তে হবে, কেমন ভাবে ব্যাখ্যাগুলো পড়তে হবে, কি প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারবে, এই কটা জিনিস কিন্তু জানলে আপনি ভালো করতে পারবেন। এইটার কিন্তু সেটাই কিন্তু আমাদের বই, আমার বইয়ে কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিছি। জাস্ট ইউ রিড ইট, মেমোরাইজ ইট, পরীক্ষা দেন, পাশ করেন, আইনজীবী হন, কোর্টে যান, আই করেন। কথা ক্লিয়ার সবাই? ওকে, জি স্যার। এরপরে আমরা যেটা যাব সেটা হলো যে আহ, যে আমরা যেগুলো বললাম, যে 155 তাহলে আমরা জানলাম, 156তে যাবো, রাইট। 156 ধারা, 156 ধারায় তদন্ত, রাইট, ঠিক আছে। 156 ধারা তদন্তটা আহ এইখানে মূলত 156 ধারার দুইটা ধারাতে আপনার তদন্তের কথা বলা হয়েছে, 156-1 ও 156-3, এই দুইটি ধারাতে তদন্তের কথা বলা হয়েছে, বুঝছেন? আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন, আমি একটু চেক করে নিই আর কি, হ্যাঁ। ওকে, ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা সেটা হলো 156 ধারায় তদন্ত, রাইট। 156 ধারায় তদন্ত সংক্রান্ত মূলত দুইটা ধারা আছে, একটা আছে 156-1, আর একটা হচ্ছে 156-3। এই দুইটি ধারাতে মূলত তদন্তের বিধান আলোচনা করা হয়েছে। আপনাদের কাছে কি বইটা আছে? হ্যালো। জি স্যার, জি স্যার আছে। জি আচ্ছা, স্যার। থাকলে আমি আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা আহ, ইটা করেন যে আহ, কি বলে এটা, সে কি বইটা আছে কত বছরের স্যার? হ্যাঁ মানে যে কোনো বছর থাকলে হবে, একই বছরের তা আপনি সেভেন্থ এডিশন পড়লেও হবে। একটু সবাই সব এর সবটা একই না স্যার? হ্যাঁ একই, মানে মোরাললেস একই থাকে, হ্যাঁ। মানে সপ্তম আচ্ছা। এবং অষ্টম যেটা আসবে, এটা মোটামুটি কাছাকাছি। আপনার সপ্তম থাকলে অষ্টম কিনতে হবে, এটা আমি বাধ্যতামূলক করতেছি না, বাট এর আগে যদি ষষ্ঠ বা পঞ্চম আপনার কাছ থেকে থাকে সংস্করণ, তাহলে আমি বলবো আপনারা অষ্টমটা কিনবেন। যাক, দেখেন আমি আপনাদেরকে মূল যে বেয়ার একটা আছে সেখানে 156-1 এবং 156-3টা আপনাদের দেখাবো। দয়া করে আপনারা সবাই 156-1 এবং 156 পড়বেন। আচ্ছা, আমি এখানে বলেছি 156-1 এবং 156-3 দুইটা ধারাতেই
তদন্তের কথা বলা হয়েছে। তার আগে আমাকে দেখতে হবে যে 156তে কোন ধরনের অপরাধের তদন্তের কথা বলা হয়েছে। সেটা হলো আমলযোগ্য অপরাধের তদন্তের কথা বলা হয়েছে। এখানে দেখেন 156 এখানে বলা হয়েছে এনি অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন উইদাউট দ্য অর্ডার অফ ম্যাজিস্ট্রেট, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি নির্দেশ ছাড়াই, আদেশ ছাড়াই ইনভেস্টিগেট এনি কগনিজেবল কেস, যে কোনো আমলযোগ্য অপরাধে তদন্ত করতে পারে। কথা ক্লিয়ার? তাহলে 156 কি যদি তদন্ত করতে চাই পুলিশ কর্মকর্তা, তাহলে কি ম্যাজিস্ট্রেটের নির্দেশের প্রয়োজন আছে? নাই। নাই। কিন্তু 156(3) বলতেছে এনি ম্যাজিস্ট্রেট ইম্পাওয়ার্ড আন্ডার সেকশন 190, 190 ধারার অধীনে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, তিনি পুলিশকে নির্দেশ দিতে পারে তদন্ত করার জন্য। ঠিক আছে? তাহলে যদি বিধানটা সেটা হয়ে থাকে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 156(1) এবং 156(3) মধ্যে পার্থক্য তাহলে কি বলেন? 156(1) এবং 156(3) মধ্যে পার্থক্য কি? একটা তো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে 3 ধারায়, 56(3)-এ। আর একটা তো হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, পুলিশ নিজেই করতে পারে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 156(1) কিন্তু নির্দেশ লাগে না, আর হচ্ছে একের নির্দেশ লাগে না এবং 3-এর নির্দেশ লাগে। হ্যাঁ বলুন। আমি বুঝি নাই, আপনি মানে কথাটা আমি কিছুই বুঝতে পারি নাই। ভাই আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে উনি আমাদের কি বললেন, আমি কিছু বুঝলাম, ওনার কথা কিছু বুঝতে পারি নাই। আপনারা কিছু বুঝছেন? না না, বোঝা যায় নাই উনি যেটা বলছেন। আচ্ছা, যা হোক। এবার আমরা আসি আলোচনায়, যে তাহলে আমাদের কথাটা হলো 156(1) এবং 156(3) এই দুটো ধারা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই 156(3) ধারার মূল যে সারমর্ম, সেই সারমর্মটা কি? সেই সারমর্মটা হচ্ছে এই, যে 156(1)-এর ক্ষেত্রে 156(1) এবং 156(3) উভয় ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের কথা বলা হয়েছে, অপরাধের তদন্তের বিষয় বলা হয়েছে, রাইট? এই বিষয়ে তো সবাই একমত নাকি? জি স্যার। রাইট, একমত। এবার একটু পার্থক্যটা আপনাদের বুঝাই বলি, সুবিধা হবে। সেটা হলো এই, ধরেন আপনি কোনো আমলযোগ্য অপরাধের তথ্য পুলিশকে থানায় যেয়ে দিয়েছেন, তাহলে পুলিশ কি করবে বলেন? সেক্ষেত্রে পুলিশ যেটা করে সেটা হচ্ছে যে 154 ধারা অনুযায়ী সেইটাকে এফআইআর ভুক্ত বা থানাতে মামলা হিসেবে নেই। কথা ক্লিয়ার? জি। আমলযোগ্য অপরাধের তথ্য থানায় পুলিশকে দেওয়া হলে পুলিশ 154 অনুসারে সেটাকে প্রাথমিক তথ্য বিবরণী ভুক্ত করে মামলা হিসেবে গ্রহণ করে, রাইট? কথা ক্লিয়ার? এই জি যে স্যার। পুলিশের কাছে আপনি গেলেন, সেটা এফআইআর ভুক্ত হলো, এফ আই আর, এফআইআর ভুক্ত হলো, এবার মামলা হয়ে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে পুলিশ, অতবার পুলিশ কি করে, অতবার পুলিশ 156(1) অনুসারে তদন্ত শুরু করতে পারে। কথা ক্লিয়ার সবাই?
জি স্যার। রাইট। এটা হলো যদি আপনি থানাতে যান। আর এখানে উল্টা হইতে পারে। উল্টাটা কি হইতে পারে? ধরেন আপনি আমলযোগ্য অপরাধের অভিযোগ ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করেছেন, তাহলে কি হবে? ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত করবে পুলিশ। ম্যাজিস্ট্রেটের আমলযোগ্য অপরাধের অভিযোগ ম্যাজিস্ট্রেটের নিকট কোর্টে দিয়েছেন, কোর্টে দিয়েছেন। সেক্ষেত্রে কি হয় বলেন তো? সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগ প্রাথমিক তথ্য বিবরণী ভুক্ত করে মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশকে নির্দেশ প্রদান করে, প্রদান করে। রাইট? জি। এবং তদন্তের নির্দেশ দিয়ে থাকে। সেক্ষেত্রে পুলিশ 156 তিন। 3 ধারা অনুসারে তদন্ত শুরু করে। কথা ক্লিয়ার সবাই? তার মানে একটা ব্যাপার হচ্ছে এই, যে আপনারা জিনিসটা খেয়াল করেন যে এখানে কিন্তু আপনার মানে একটা মামলা কোর্টে যেও শুরু হইতে পারে, আবার থানায় যেও শুরু হইতে পারে, পারে কিনা? জি স্যার, পারে। আবার থানাতে যেও মানে থানাতে যদি যায়, সেটা যদি আমলযোগ্য অপরাধ হয়, তাহলে 154 অথবা 156 ঠিক কিনা? জি স্যার। আর যদি কোর্টে যায় তাহলে বলেন, 56(3) তাহলে প্রথম আছে যে তদন্ত 200 ধারা। করবে। 200 ধারা মানে যেখানে ম্যাজিস্ট্রেট নিকট নালিশ দাঁড়ের যে প্রক্রিয়া, সেখান থেকে যিনি অভিযোগ করলো তার তার জবানবন্দি গ্রহণ না করে, জবানবন্দি গ্রহণ করে বাধ্যবাধকতা নাই। ম্যাজিস্ট্রেট কি করবে বলবে, 156 3 ধারা বলে পুলিশকে বলে দেবে তদন্ত শুরু করো এবং এটাকে এফআইআর ভুক্ত করে নাও। কথা ক্লিয়ার? জি তাহলে স্যার। কোর্টে গেলে আমলযোগ্য অপরাধের তদন্তের ব্যাপারটা কোর্ট হয়ে 156 3। আর যদি পুলিশের কাছে যায় তাহলে 154 ফলো করে 156 1। পার্থক্য সবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। রাইট। এই যে কোয়েশ্চেন ছিল ব্যাপারটা স্যার। আমাদের, হ্যাঁ বলেন সবাই। স্যার, যেটা মানে ম্যাজিস্ট্রেট স্যার এফআইআর হিসেবে ট্রিট করার জন্য পাঠাই দেয় স্যার, তো ওইটা ওইটাকে তখন স্যার সিআর কেস বলবো না জিআর কেস বলবো? তখন ওটা জিআর কেস বলবেন, সিআর কেস আর থাকবে না ওটা। তখন ওখানে রাষ্ট্রবাদী হয়ে যাবে, বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে এটা তো আপনি করবেন থানাতে, কিন্তু বাস্তবিকতা সেটা চলে গেছে আপনি কোথায়? কোর্টে। একইভাবে আপনি উল্টাভাবে বোঝেন। ধরেন যে মামলাটা আমল অযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধের বিষয়টা তো আপনার ম্যাজিস্ট্রেটের নির্দেশ না দিলে না নেওয়া, ম্যাজিস্ট্রেট আমলে না নেওয়া পর্যন্ত তো আর মামলা হয় না। কিন্তু আপনি তো ম্যাজিস্ট্রেটের কাছে না গিয়ে চলে গেছেন থানায়, তখন থানা কি করতেছে, পাঠিয়ে দিচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট, ঠিক কিনা? একইভাবে জি স্যার। যেটা আপনার থানায় যাওয়ার কথা, না দিয়ে গেছেন কোথায়? ম্যাজিস্ট্রেটের নিকট। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে বলেন? থানায় পাঠাই থানাকে দিবে। এফআইআর করে এই তো মামলা ঘটনা হবে। এখানে তাই। কথা ক্লিয়ার? তাহলে 156 এবং 156 3 এর মধ্যে পার্থক্য আপনাদের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। অ্যাবসলিউট রাইট, সেটাই আমি আপনাদের বলতেছি যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় আছে। সবাই একটু লাইনে থাকবেন, হ্যাঁ? আমি একটু ফেসবুকটা একটু দেখে আসি, ঠিক আছে? ওকে।
সবাই আবার আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে 156 চলে গেল। এটা এটা আলোচনা শেষ। এইটা নিয়ে, এই ধারা নিয়ে কারোর কাছে কোনো প্রশ্ন আছে? এনিওয়ান, আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান? দুইয়ে একটু প্রশ্ন ছিল স্যার, 155 156 2 বলেন, কি প্রশ্ন? না স্যার, 155 দুই এটা কি এখন করা যাবে না পরে করবো স্যার? হ্যাঁ, প্রশ্নটা বলেন, শুনি আমি। স্যার এটা হচ্ছে 155 দুইয়ে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মেট্রোপলিটন মহানগর এলাকায় এটা তো মহানগরের ক্ষেত্রে নাকি জেলা ডিস্ট্রিক্ট লেভেলেও মেট্রোপলিটন স্যার? আচ্ছা, না না, শোনেন। মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে যিনি যে ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়াতে দায়িত্বে আছে, জি বিচারিক জি দায়িত্বে স্যার। আছে। জি স্যার। বুঝছেন? আমি জি স্যার। আপনাকে সহজে বলি, মনে করেন আমি একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, রাইট আমাকে স্যার। এখন যশোরে ট্রান্সফার করা হলো। জি তাহলে আমি ওখানে আছে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, জি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বুঝছেন? জি স্যার। জি স্যার। আবার আমি যখন, আমাকে ধরেন মহানগর এলাকায় যখন নিয়ে আসতেছে, জি তখন আমি আমার ওইটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জি মহানগর এলাকায় সেটাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলতে বলা হয় না, মেট্রোপলিটন জি। ম্যাজিস্ট্রেট বলা হয়, যেহেতু রাইট উনি স্যার। মেট্রোপলিটন এলাকায়। জি অর্থাৎ স্যার। মেট্রোপলিটন এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট সমান। জি কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ। এই কারণে যেখানে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস লেখা আছে, জি সেখানে আপনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শব্দটাও কি করবেন, বুঝে নেবেন। বুঝছি। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। জি স্যার। জি আসসালামু আচ্ছা, আলাইকুম। মানে সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, জাস্ট এখানে কর্মক্ষেত্রটা আলাদা। একজন মহানগর এলাকায়, মেট্রোপলিটন মানে মহানগর এলাকায়, আরেকজন হচ্ছে কি, আপনার হচ্ছে জেলা পর্যায়ের। কথা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন, আর কারোর এই যে 156 ধারা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? স্যার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কেও তো স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। ব্যাপারটা হচ্ছে আমাদের এখন বর্তমান যে জুডিশিয়ারি যে সিস্টেম, ঠিক আছে, সেখানে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলতে কিছু নাই আর কি। হ্যাঁ, কিন্তু বইয়ে লেখা আছে, এই আছে কথা। হুম। মূলত সবাই ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, এবং ওই মহানগর এলাকায় আসলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়, বুঝছেন? আচ্ছা, এবার আমি যেটা আসতেছিলাম, আমি আপনাদের কয়েকটা প্রশ্ন সলভ করাতে চাই। হ্যাঁ, প্লিজ সলভ দিস কোশ্চেন ফার্স্ট। কি প্রশ্ন সলভ করবেন তো? হ্যালো। জি স্যার। জি হ্যাঁ। তো এটা আমার বই, আপনারা এই প্রশ্নটা একটু সলভ করেন। এই প্রশ্নটা একটু পড়েন, দেখেন। প্রশ্নটাতে বলা হয়েছে 190 ধারায় অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট ড্যাশ ধারায় উক্ত অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে। বলেন কত নম্বর ধারায়? মানে 156 3। 3, রাইট। ওকে। আচ্ছা, কথা বলতেছে কে? হ্যাঁ, সেকেন্ড যে প্রশ্নটা আমি দেখেন সলভ করাচ্ছি, সেটা হচ্ছে যে 155 ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে যদি ম্যাজিস্ট্রেটের উক্ত মামলার বিচার করার এখতিয়ার থাকে, উক্ত মামলাটি বিচারের জন্য প্রেরণের এখতিয়ার থাকে, ও উক্ত মামলার বিচার করার আঞ্চলিক এখতিয়ার থাকে, উপরের সবগুলো। সবগুলো, রাইট। মানে বিচার করার এখতিয়ার মানে কি, সেটা আঞ্চলিক এখতিয়ার বা আইনগত এখতিয়ার, সব এখতিয়ারকে তো বোঝাচ্ছে নাকি, তাই না? রাইট সুতরাং স্যার। উত্তর সবগুলোই হবে। ওকে। এরপরে দেখেন এখানে আপনার মেট্রোপলিটন এলাকার বাইরে পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে? এটা কিন্তু বলা হয়েছে মেট্রোপলিটন এলাকার বাইরে। মেট্রোপলিটন এলাকার বাইরে নির্দেশ দেয় কে আমল অযোগ্য অপরাধের? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি এখানে থাকতো মেট্রোপলিটন এলাকার ভিতরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। আর এখানে 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 কিন্তু কোন কোন ধারার কথা বলা হয়েছে বলেন তো? এটা একশো একশো ছাপ্পান্ন তিন। নো নো নো, এটা তো আমল অযোগ্য।
জি জি স্যার স্যার বলেন। তাহলে একশো একশো পঞ্চান্ন পঞ্চান্ন দুই। 2 155 স্যার। অ্যাবসলিউট রাইট। শোনেন, আপনারা যখন বাসায় পড়বেন, মাই কাইন্ড রিকোয়েস্ট টু ইউ অল ইজ দ্যাট আপনারা শুধুমাত্র প্রশ্নটাই যে পড়লেন, দ্যাট ইজ নট এনাফ। আপনারা ওর সাথে সাথে ধারাটাও একটু রিমাইন্ডে নিয়ে আসেন। তাহলে এইটা কত নম্বর ধারায় বলা হয়েছে? যদি আপনি এখানে প্রশ্নের উত্তরটা না পারেন, আপনি আবার উপরের যে আলোচনাটা আছে, আলোচনাটা আরেকবার রিপিট করে দেখেন। ঠিক আছে? আপনি যত বেশি বিষয়গুলো যাচাই বাছাই করবেন, আপনার তত বেশি মনে থাকবে, আপনি তত বেশি পরীক্ষায় ভালো করবেন। কথা ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এরপর দেখেন এখানে, এইখানে একটা আছে, নো পুলিশ অফিসার শ্যাল ইনভেস্টিগেট এ নন কগনিজেবল কেস উইদাউট দ্য অর্ডার অফ এ ড্যাশ। বলেন, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অর ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস? রাইট? রাইট স্যার। রাইট, ইয়েস। এবারে আমরা যদি আসি যে 156 ধারার বিষয়বস্তু কি বলেন দিন? আমলযোগ্য অপরাধের তদন্ত নাকি আমল অযোগ্য অপরাধের তদন্ত? আমলযোগ্য। আমলযোগ্য অপরাধ। ওকে, আচ্ছা। তো সুতরাং আপনারা যদি এই প্রশ্নগুলো এখান থেকে সলভ করেন, পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক না কেন, আপনারা সেটা উত্তর করতে পারবেন। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, ইয়েস। এরপরে আমরা আর একটা ধারা দেখবো, যে যে ধারাতে আমাদের তদন্তের কথা বলা আছে। সেই ধারাটা কোনটা? আচ্ছা, সেই ধারাটা হচ্ছে আমাদের, একটু আলোচনা যায়। হ্যাঁ, সেটা হলো তাহলে 155 2 পড়লাম, 155 3 পড়লাম, 156 1 পড়া হয়েছে। 157টা সহজ, যে আপনার মানে সন্দেহের ভিত্তিতে তদন্ত। বাকি থাকলো আমার 202 ধারা। আচ্ছা, আমরা আসবো যে 202 ধারায় তদন্ত। ওকে, 202 ধারায় তদন্ত। ওকে, এই যে 202 ধারায় তদন্ত আর কি, এটা আমরা একটু বুঝে নিই। ধরুন আপনি আপনি ম্যাজিস্ট্রেটের নিকট, ধরুন আপনি ম্যাজিস্ট্রেটের নিকট একটি অভিযোগ বা নালিশ দায়ের করেছেন। অর্থাৎ আপনি কোর্টে গিয়েছেন, কোর্টে যেয়ে আপনি ম্যাজিস্ট্রেটের নিকট একটা মামলা দায়ের করবেন। তাহলে আপনি কি নালিশি দরখাস্ত দিবেন, ঠিক কিনা? জি হ্যালো, স্যার। রাইট। ঠিক আছে স্যার। এখন ধরেন আপনি নালিশি দরখাস্ত দিলেন, আপনার নালিশি দরখাস্ত দেওয়া মানে কি ম্যাজিস্ট্রেট ওটাকে আমলে নিয়ে নেবে? নিতে পারে, না নিতে নিতেও পারে, না নিতে পারে। নাও এইখানে নিতে ব্যাপারটা কি? ধরেন যদি সেটা এমন অপরাধ হয় যেটা আমলযোগ্য, তাহলে সেটা কোথায় পাঠিয়ে দেবে? আমার যোগ্য হলে তো স্যার থানায় পাঠাই দেবো আমলযোগ্য হলে। আমলযোগ্য যদি হয় মানে এটা থানায় পাঠাবে। আমলযোগ্য মামলাটা করতে হয় কোথায়? থানায়। তাহলে পাঠাবে কোথায়? থানায় পাঠান। থানায় পাঠাই দেবে। আর যদি আমল অযোগ্য অপরাধ হয়, ধরে নেন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যেটা করবে সেটা হচ্ছে যে উনি ওই অপরাধটা যে আমলে যে নিবে, উনি দুইটা ভাবে নিতে পারে। একটা হতে পারে যে উনি কোনো প্রকারের তদন্ত ছাড়াই সরাসরি আমলে নিয়ে নিল। কারণ আপনি যে সকল কাগজপত্র বা যে সকল যেভাবে দরখাস্তটা লিখেছেন, তাতে ওনার কাছে ওই ঘটনা পড়ে শুনে, হ্যাঁ, জবানবন্দি শুনে মনে হয়েছে যে এখানে অপরাধটা হয়েছে বলে উনি বিশ্বাস করেছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরেন এক ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে কোর্টে যে হাজির, কোর্টে যে হাজির, এবং সে একটা নালিশি দরখাস্ত দায়ের করতেছে যে যে তার প্রতিবেশী তার ওয়াইফকে, মানে যিনি নালিশ করতে গেছে তার ওয়াইফকে বেধড়ক পিটিয়েছে। এই দেখেন পিটিয়েছে, মাথা দেখাচ্ছে যে এই দেখেন মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে। দেখাচ্ছে যে যে ডাক্তার এখানে 2 3টা সেলাই দিয়েছে। তাহলে আপনি মনে করেন ম্যাজিস্ট্রেট, আপনার কাছে কি বিশ্বাস করার না করার কোনো কারণ আছে যে এখানে অপরাধ হয়নি? যদি কি বলে না, কোনো কারণ আছে? না, কারণ নাই। কোনো কারণ নাই। তখন আপনি এই অপরাধটা কি করবেন বলেন দিন? এই মামলাটা আমলে নিয়ে নেবেন। আমলে নিয়ে নিয়ে নিন। আপনি কি কাজ করতে পারেন? আপনি সমন দিতে ওটা পারেন, তদন্ত অথবা নিয়ে। তদন্তের নির্দেশ দিয়ে দেবেন। তাই তো? সমন বা তদন্তের নির্দেশ দিয়ে দেওয়া মানেই এই মামলাটা কিন্তু কি হয়ে গেল?
আমলে মামলাটা কিন্তু আমলে নিয়ে নিল। নিয়ে নিল। আমলে কথা নিয়ে নিল। ক্লিয়ার? এবং এখানে জি অ্যাকশন স্যার। শুরু হয়ে গেল, এবং এখানে এইটার উপর ভিত্তি করে কিন্তু মামলাটা কার্যক্রম চালু হয়ে গেল। কথা ক্লিয়ার? কিন্তু জি স্যার। যদি এমন হয়, ধরেন আপনি একটা মামলা করতে গেছেন, সেই মামলাটা, ধরেন টাকা পয়সা নিয়ে একটা মামলা, চিন্তা করেন, ধরেন আপনি মামলা করলেন যে অমুক লোক আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিছিল, সেই ধারের টাকাটা সে দীর্ঘদিন ধরে আমাকে পরিশোধ করতেছে না, এখন বলতেছে সে আমাকে আর টাকা দেবে না। এখন ধরেন এই যে ধার নিছিল টাকাটা দিচ্ছে না, এইগুলো তো আর মাথায় আঘাত করলে যেমন চিহ্ন থাকে, এই ক্ষেত্রে কি এরকম চিহ্ন থাকে? না স্যার। থাকে না। তাহলে আমি ম্যাজিস্ট্রেট, আমি এই কথা শোনার পরে আমার তো বিশ্বাস করতেও পারি, না পারে। আবার নাও পারি, ঠিক কিনা? তখন জি আমি স্যার। কি করতেছি, তখন আমি ম্যাজিস্ট্রেট হিসেবে বলতেছি যে ঠিক আছে, ওই যার বিরুদ্ধে অভিযোগ তাকে হাজিরার জন্য সমনও দিলাম না, ওয়ারেন্টও দিলাম না, কিছুই দিলাম না। না দিয়ে কি করলাম, ওই ওই অভিযোগ বিষয়ে একটা তদন্তের আদেশ দিলাম। কি ও, করলাম বলেন তো? তদন্তের আদেশ দিলাম স্যার। এই যে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি গেলেন, এবং ম্যাজিস্ট্রেট সেই অভিযোগটা শুনলো, শোনার পরে তার স্যাটিসফ্যাকশনের জন্য তিনি সমন বা ওয়ারেন্ট না দিয়ে, সমন বা ওয়ারেন্ট না দিয়ে কি করলো, তদন্তের নির্দেশ দিল। ঠিক আছে, এইটা উনি কত নম্বর ধারায় করে? এটা এইটা উনি কত নম্বর ধারায় করে? 202 নম্বর ধারায়। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। এইটা আছে 202 নম্বর ধারা। আর যদি সমন বা ওয়ারেন্ট দিয়ে দেয়, সমন বা ওয়ারেন্ট দিয়ে দেওয়া একটা ওয়ারেন্ট, সরি, একটা ওয়ারেন্ট ইস্যু করা মানে হলো, ওয়ারেন্ট ইস্যু আমলে করা নেয়। মানে হলো ওই মামলাটা এফআইআর ভুক্ত হবে, 156(3) অনুযায়ী কি হবে, তদন্ত শুরু হবে। কথা ক্লিয়ার? আর আপনার তদন্ত, সমন ওয়ারেন্ট কিছুই দিল না, না দিয়ে কি করলো, 202 তদন্তের ধারায় নির্দেশ দিল। তার মানে মামলাটা কিন্তু এখন আমলে নিল না। নেয়নি। তদন্ত রিপোর্ট আচ্ছা আচ্ছা আসবে, আচ্ছা। তারপরে কি হবে, আমলে নেবে। আমলে নিবে। সেই ক্ষেত্রে মূলত 202 নম্বর ধারাটা অনুসরণ করা হয়। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। রাইট। ঠিক তো আছে আমার স্যার। মনে হয় যে আপনারা সবাই, এই যে আমি যেটা আপনাদের পড়ালাম, যে 155(2), 156(1), 156(3), 157 এবং 202 নম্বর ধারা, এগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আজকের হয়েছে। আপনারা কি বলেন? জি স্যার। জি স্যার, হয়েছে, রাইট। ভালো হয়েছে একটা কোশ্চেন ইনশাল্লাহ। ছিল হ্যাঁ। স্যার, তো অনেক সময় দেখা যায় কি থানায় আদালতে মামলা করলে আদালতে এটা স্যার উপজেলা মহিলা অফিসারের কাছে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মহিলা তদন্তটা করার জন্য, শোনেন, তদন্ত করার জন্য তিনি যে শুধু পুলিশকে বলবে তা কিন্তু না। হ্যাঁ, সমাজ যে কোনো কল্যাণও দিতে ব্যক্তিকে পারে। তিনি তদন্ত করাতে পারে। হ্যাঁ, এটা কোনো কোনো বিষয় না, এটা উনি করাতে পারে। হ্যাঁ, উনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী যেভাবে করে আর কি। হ্যাঁ, তবে 202 নম্বর ধারায় কিন্তু তদন্তের কথা বলা হয়েছে কি, পুলিশের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবং পুলিশের ওই কাছে পুলিশ দেবে স্যার। যখন রিপোর্টটা দিবে, বুঝছেন, পুলিশ যখন রিপোর্টটা দিবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তখন 204 নম্বর ধারা অনুসরণ করে সমন বা ওয়ারেন্ট দিবে। আর যদি অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তাহলে 203 ধারা অনুসরণ করে ওই নালিশি দরখাস্তটা কি করবে, খারিজ করে খারিজ দিবে। করে দিবে। স্যার কথা আসসালামু ক্লিয়ার? আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালাম। বলেন। স্যার তাহলে আমরা বুঝতেছি স্যার 202 ধারায় মামলাটা পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত দিবে। তো তদন্ত রিপোর্ট আসার পরে 204 ধারায় ম্যাজিস্ট্রেট সাহেব আমলে নিবে স্যার। না, আমলে 190-তে নিচ্ছে, 190 ধারা তিনি আমলে নেয়। কিন্তু 204টা হচ্ছে, ধরেন তদন্তে পজিটিভ ফলাফল আইছে, তাহলে হয় সমন, না হলে ওয়ারেন্ট। সমন দিলে আসামি হাজির হবে, আর ওয়ারেন্ট দিলে পুলিশ ধরে নিয়ে আসবে। এই যে সমন দেবে কি ওয়ারেন্ট দিবে, এই জি কথাটা স্যার। বলা হয়েছে 204-এ। হ, তদন্ত আসার পরে স্যার আর কি। তদন্ত আসার পরে, তবে একটা কথা খেয়াল করেন, ধরেন জি স্যার। 202 উনি অনুসরণ করলো না, তদন্তে পাঠালো না, প্রথমেই উনি বলে দিতে পারে, সমন বা ওয়ারেন্ট দিতে পারে। সেক্ষেত্রে দুইশো হ্যাঁ, দুই 203 ফলো না করে উনি সরাসরি 204 ফলো করলো। 190 ধারা আমলে নিল স্যার। হ্যাঁ, মানে আমলে নিল এবং 204 মানে ফলো করলো। হ্যাঁ, 204-এ কি বলা হয়েছে, সমন, ওয়ারেন্টি বা সমন। সমন বা ওয়ারেন্ট ওয়ারেন্ট স্যার। দেওয়া, right?
ওয়ারেন্ট দেওয়া, ঠিক আছে এইটা। জি স্যার। এখন ধরেন যেখানে আমার মনে হচ্ছে যে একদম একটা মানে একদম জ্যান্ত একটা, বলা যায় জীবন্ত একটা আপনার সেই কি আছে, সাক্ষ্য প্রমাণ আছে, দেখা যায় মাথা ফাটাই আসছে, তার মানে কি এখানে তো অপরাধ হয়েছে, ঠিক কিনা? হুম। তাহলে আমার এখানে সম্মান বা ওয়ারেন্ট দিতে কোনো বাধা আছে? না স্যার। তাহলে আমি কি এ দুশো এ দুই 202 ফলো করবো নাকি 204 ফলো করবো? 204। 4। 204 স্যার। আর যখন দেখতেছি যে আমার একটু সন্তুষ্টির দরকার, আসলে অপরাধটা হয়েছে কিনা, যদি অপরাধ না হয়ে থাকে তাহলে একজন ব্যক্তিকে আমি সমন বা ওয়ারেন্ট দিয়ে ধরে নিয়ে আসবো বা হাজিরাতে বলবো কেন? কথা ঠিক না? 202। তখন তিনি 202 ফলো করেন, অর্থাৎ 202 স্যার ধারায়। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ দাঁড়ান, শুনবো, দাঁড়ান একটু দাঁড়ান। সমন বা স্যার ওয়ারেন্ট ওয়ারেন্ট না দিয়ে, ঠিক আছে, ওয়ারেন্ট না দিয়ে তদন্ত দিতে পারে, পুলিশকে তদন্ত নির্দেশ দিতে পুলিশকে পারে। তদন্তের নির্দেশ দিতে পারে, রাইট? স্যার তদন্ত ওই যদি যে পজিটিভ হয় তাহলে 204 ফলো করবে, পজিটিভ না হইলে 203 ফলো করে নালিশে খারিজ করবে। বলেন কে যেন লিটন সর্দার, বলেন কি কি বিষয়? স্যার এই তদন্ত রিপোর্ট কতদিনের ভিতর পাঠাইতে অর্ডার দিতে পারে এরকম? 120 ওইরকম কোনো দিনের নির্দেশ, ভিতরে। ওইরকম ভাবে কখনো নির্দেশ দেয় না যে আপনি অমুক দিনের মধ্যে যে তদন্ত শেষ করবেন। কারণ কি, আমাদের আইনে একটা তদন্ত শেষ করার নির্দেশনামূলক একটা মেয়াদ বলা আছে 120 দিন, 167 নম্বর ধারায়। এর মধ্যে তদন্ত শেষ করবে। যদি এর মধ্যে শেষ না করে তাহলে যে ওই পুলিশ কর্মকর্তা চাকরি চলে যাবে, তাকে জেল দেওয়া হবে, এরকম কোনো বিধান এই আইনে নাই। তার যে অসদাচরণ হবে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এসিআর খারাপ করে দেবো, এরকম কোনো বিধান এই আইনে নাই। সুতরাং যদি দেরিও হয় আবার সময় দেবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার তো আমলে নেওয়ার পরে স্যার ওই এফআইআর দিল, ম্যাজিস্ট্রেট সাহেব এফআইআর দিল, এই কত দাঁড়ায় স্যার? এফআইআর দিল 100। এফআই শোনেন, এফআইআরটা যে 100 তো আপনার একশো পেজে ছাপ্পান্ন হচ্ছে অনেক। 156 ধারায় কিন্তু সরাসরি কিন্তু এফআইআর এর কথা বলা নাই। 156 ধারাতে 56(3) জি। বলা হয়েছে কি তদন্তের করার নির্দেশ দিবে, মানে তদন্ত অনেকে। করবে। তার মানে এখানে প্র্যাকটিসটা হচ্ছে যে 100 মানে এটা এফআইআর ভুক্ত করে নেয়। এখানে নির্দিষ্ট কোন ধারাতে বলা নেই যে ম্যাজিস্ট্রেটের কাছে গেল, ম্যাজিস্ট্রেট এফআইআর করতে বলবে, এরকম ভাবে বলা নাই। এটা প্র্যাকটিস। তারপর তো দিয়ে দেয় স্যার, এফআইআর তো দিয়ে দেয় যে পুলিশকে নির্দেশ দেওয়া হলো যে যেখানে পাবো সেখানে তাকে ধরে নেওয়া হবে। হ্যাঁ মানে মেন কথাটা ওখানে কিন্তু থাকে যে ওয়ারেন্ট দেওয়া হয়। ওয়ারেন্ট দেওয়া মানে এটা পুলিশ ক্ষমতা পেয়ে গেলে এফআইআর ভুক্ত করে আসামিকে ধরে নিয়ে আসবে, এই হচ্ছে কথা। 156 3 দাঁড়ায় স্যার। 156(3) তদন্ত করবে, ঠিক আছে, এবং গ্রেপ্তার করার ক্ষমতা তো আর পুলিশের তো আছে। যখন এফআইআর ভুক্ত হয়ে যায় তখন পুলিশ তো হ্যাঁ। গ্রেপ্তার করবেই। জি স্যার। 156 তো আর গ্রেপ্তারের কথা বলা হয়নি, গ্রেপ্তার করবে কি করবে না এটা তো আমাদের তফসিলে বলা আছে। হ্যাঁ। আহ ওকে, এবার বলেন আপনাদের কারোর কোনো দ্বিতীয় প্রশ্ন কলাম। আছে? স্যার এগুলো ছাড়াও কি আর কোনো তদন্ত আছে কিনা? অনেক অনেক সময় স্যার র্যাবকে দেয় বা শোনেন ডিবিকে আমি দেয়। একটা কথা র্যাগলে আপনাদের বলি, অফিসার হ্যাঁ নিকট। শোনেন প্লিজ, আপনারা আমার এখানে যারা ক্লাস করতে আসেন আর কি, হ্যাঁ, আপনাদের জানার অনেক আগ্রহ আছে, অনেক কিছু আপনারা জানতে চান। বাট ফার্স্ট আমি সবসময় জন্য একটা কথা বলি, আপনি আপনার উম, পরিধিটা মানে সামঞ্জস্য করে রাখবেন। কেন রাখবেন? ফার্স্ট আপনাকে চেষ্টা করতে হবে যে, যেহেতু আপনি একজন বার কাউন্সিলের পরীক্ষা দিবেন, আপনার প্রথম চেষ্টা করতে হবে যে আপনার প্রশ্নগুলো এবং জানার বিষয়গুলো পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ সম্পৃক্ত থাকবে জি স্যার। আপনি অনেক বিষয় জানতে পারবেন, আরো যত পড়বেন তত সময় যাবে জানতে পারবেন। বাট এখন আপনার প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে ফোকাস ওই সকল বিষয়গুলো যেটা আপনার পরীক্ষার সাথে আসবে। এবং আপনি যখন পড়বেন, ধরেন আমি এখন আপনার অনেক ধরনের প্রশ্ন মুখে করতে পারেন, বাট এত প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আপনার আসবে যে 203 নম্বর ধারায় নালিশ খারিজ কখন হয়, ধরেন 202 পুলিশ রিপোর্ট পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে, এটা হয়তো আসবে। 204 সমন বা ওয়ারেন্ট হয়, সেইগুলো আসবে। এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে কিন্তু স্পেসিফিক তথ্য মনে রাখতে হবে। কথাটা কিন্তু খেয়াল করেন, আবার বলতেছি, একদম সুনির্দিষ্ট তথ্য মনে রাখতে হবে। আমরা রচনামূলক ভার্বালি অনেক কথাবার্তা বলতে পারি, কিন্তু সেই ভার্বাল কথাগুলো কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু কোনো মূল্য নেই। ঠিক আছে, ধরেন আমরা যেমন আমাদের মিস্টার M&H যে কথাটা বললো,
যে অনেক সময় যেন র্যাবকে তদন্তের নির্দেশ দেয়। হ্যাঁ দেয়, বাট সেটা আপাতত আমাদের এমসিকিউর জন্য নট নেসেসারি। ঠিক আছে, আপনি পড়াটা যত গুছিয়ে নেবেন, যত কৌশলী হয়ে নেবেন, যত সংক্ষিপ্ত একটা রূপ দিতে পারবেন, আপনার চাপ তত কম হবে, আপনার পাশ করার সম্ভাবনা তত বেশি হবে। এই জন্য দেখেন আমি আপনাদের বলি, সবাই একটু লাইনে থাকেন। এই যে বিষয়টা সবাই খেয়াল করেন, এই যে আমি আপনাদের পড়ালাম 202 নম্বর ধারা, হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করেন সবাই। এই দেখেন আমি এই বিষয়গুলো আমার বইয়ে খুবই নান্দনিক ভাবে লিখেছি, হ্যাঁ, আপনারা একটু পড়বেন এটা। এই দেখেন এটা আমার বই আর কি, এই বইয়ে সবাই দেখবেন, এখানে খেয়াল করেন নালিশ দায়ের আছে না? দেখেন এরপর নালিশ দায়ের করার পর এখানে কি কি হতে পারে সেগুলো দেখেন আমি একটা চার্ট আকারে দিয়েছি। অপরাধ আমলে নেওয়া, অপরাধ আমলে নিতে পারে, এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ দিতে পারে 156(3)-এর। প্রসেস, সমন বা ওয়ারেন্ট ইস্যু স্থগিত করা, মানে সমনও দিল না, ওয়ারেন্টও দিল না, যে কথা আমি বললাম, সেটা কত নম্বর দ্বারা করতে পারে? 202-এ করতে পারে। এবারে প্রসেস সমন বা পরোয়ানা ইস্যু করতে পারে, মানে সমন বা পরোয়ানা দিতেও পারে, যদি দেয় যে 204-এ। আর যদি স্থগিত করে তাহলে 202, রাইট? আচ্ছা, এরপর আরো কি হইতে পারে? নালিশ খারিজ হইতে পারে, 203। কত নম্বর ধারা? 203 বা 204-এর 3-এ। আবার নালিশ ফেরতও দিতে পারে। তাহলে এই যে কথাগুলো কিন্তু আমি একটা লাইনে কি করছি বলেন তো, লিখে দিছি। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনারা যদি একটু আইন পাঠ বইটা যদি আপনি একটু একটু ডিটেলে পড়েন, আপনি যদি ডিটেলে পড়েন, আপনার জানার গভীরতা থাকবে বেশি, আপনার অটোমেটিক্যালি আপনার লিখিত পরীক্ষার প্রিপারেশনও শেষ শেষ হয়ে যাবে। এবার আপনারা সবাই খেয়াল করবেন, এই আইন পাঠ বইটা কিন্তু প্রথম প্রকাশিত হয় 2014 সালে। এবার এই 2025 সালের এই দীর্ঘ 11 বছর ধরে এটা বাজারের সবচেয়ে টপ সেলিং বুক। ঠিক আছে, যদি 100 জন বিচারক হয়, আমার ধারণা 100 জনই আইন পাঠ পড়ছে, পড়ে নাই এমন লোক আপনি পাবেন না। ঠিক আছে, সো ইউ রিড ইট। জাস্ট এখানে যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো ভালো করে পড়েন, যে যে ধারাগুলো আমি পড়তে বলছি সেগুলো ভালো করে পড়েন, আপনি পরীক্ষায় পাশ করবেন। ঠিক আছে, এরপর দেখেন এই যে আচ্ছা, 202 নম্বর ধারা, এখানে দেখেন অনেক আলোচনা আছে, বাট এই আলোচনার পরে দেখেন আমার এখানে কিন্তু এইটা গুরুত্বপূর্ণ, এই কথাটুকু বেশি করে পড়তে হবে। ঠিক আছে, দেখেন এইবার ওই আলোচনার উপরে কতগুলো প্রশ্ন দেখেন এটার উপর পরীক্ষা আইছে, সব কিন্তু এখানে লেখা আছে। এই প্রশ্নগুলো আপনি সলভ করেন, সো আপনার পরীক্ষায় ফেল করার তো কোনো কারণ আমি দেখি না। দেখেন 202 নম্বর ধারা, বুঝছেন? এখানে আলোচনা লিখেছি। এখানে দেখেন এই 202 নম্বর ধারার উপরে আবার এই ধারা থেকে কোনটা আপনাকে বেশি করে মনে রাখতে হবে সেটা আবার কি করেছে বলেন তো? মানে একটা আছে ডিটেল, আর তার আবার একটা কি আছে, সংক্ষিপ্ত রূপ আছে। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সো আপনি ডিটেলটা যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি আবার এটা কিন্তু বুঝবেন না। সো ডিটেলটা পড়ার পরে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে এখানে আমার বেশি কোন জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আবার আমি এই যে জেনে রাখা ভালো, এইটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে এই অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি প্রশ্নগুলো সলভ করেন। ঠিক আছে, ওকে। তো এই এই হলো আলোচনা। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আমি প্রত্যেক মঙ্গলবারে আমি চেষ্টা করব একটা করে ফ্রি ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, কারণ সারা বাংলাদেশে আমি হিসাব করে দিয়েছি যে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা আইন পাঠ পড়ে। ওকে, সো তাদের সাথে আমার যে কানেক্টিভিটি, এই বইয়ের মাধ্যমে যে কানেক্টিভিটি যুক্ত হয়েছে, সেটাকে আরো বেশি বেগবান করার জন্য এবং তাদের উপকারে আসে সেটাকে মাথায় রেখে এই আমি চেষ্টা করব প্রত্যেক মঙ্গলবারে আপনাদের সাথে যেন আমি একটা ফ্রি ক্লাসে যুক্ত হতে পারি। একইভাবে আপনারাও ধন্যবাদ স্যার। আমাকে, হ্যাঁ, এবং আপনারা আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে যুক্ত হবেন। সেখানে যুক্ত হয়ে আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস মনে হয় যে এই টপিকসের উপরে আমার আলোচনা করার আলোচনা করার দরকার, তাহলে আপনারা কি করবেন, সেই টপিকসটা আমাকে লিখে পাঠাবেন। ঠিক আছে, আর যদি আপনাদের কারণ আমার সাথে দেখা করার ইচ্ছা হয়, যে না ইয়েস আপনারা দেখা করতে চান, ঠিক আছে, তাহলে আপনারা আমার অফিসের যে নাম্বারটা আছে 01701660620, এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ,
যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমার চেম্বারে আসতে চান, আমার যে চেম্বারটা আছে চেম্বারের ঠিকানা দিয়ে দিচ্ছি। ইয়াকুব সাউথ সেন্টার, হ্যাঁ, 67/D, কলাবাগান, 156 লেক সার্কাস, ঠিক আছে, ধানমন্ডি, মিরপুর মেইন রোড, মানে একদম মেন মেন রোডের উপরে, হ্যাঁ, কলাবাগান মাঠের বিপরীতে, ঠিক আছে। তবে আসার আগে আপনারা অবশ্যই ফোন করে আসবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কারণ দেখা গেল আপনি আসছেন কিন্তু কোনো কারণে আমি অফিসে নাই, তাহলে আপনারও সময় নষ্ট, আবার আপনি আমার প্রতি মনোক্ষুণ্ণ হবেন। কথা স্যার ক্লিয়ার? আমার একটা স্যার আমার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি এই যে এই আপনার হচ্ছেন সপ্তম সংস্কার মুদ্রণ যে বইটা 15/5/2024 কিনছিলাম স্যার লাইন পাটে, তো এটাই থাকবে নাকি নতুন আরেকটা কিনবো স্যার? দেখেন, সপ্তম সংস্করণটা যাদের কাছে আছে তারা জি স্যার। সপ্তম সংস্করণই পড়েন, কোনো সমস্যা নাই। এইটাতে আমরা এবার অষ্টম সংস্করণে আমরা 2025 সালে প্রশ্ন যুক্ত করেছি, আর কিছু জি কিছু জায়গায় পরিবর্তন আছে, হ্যাঁ, বাট সপ্তম সংস্করণে যা লেখা আছে তাই যদি আপনি মানে পড়ে শেষ করতে পারেন, মানে যতটুকু আমি পড়তে বলেছি তাতেই আপনার পরীক্ষা পাশ করার জন্য হাইলি এনাফ, বুঝছেন। জি স্যার। জি স্যার। আর এছাড়া যদি কারো কাছে ষষ্ঠ বা পঞ্চম সংস্করণ থেকে থাকে তাহলে তারা এই অষ্টম সংস্করণ কিনবে। হ্যাঁ, নেক্সট কারো কাছে প্রশ্ন না থাকলে আমি শেষ করব আলোচনা। স্যার স্যার একটা বিষয় জানার ছিল, আপনার যে আপকামিং ব্যাচ, অনলাইন ব্যাচ, এটার ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, আমাদের যে অনলাইন যে ব্যাচগুলো, বুঝছেন, যেহেতু এখন ঈদ শেষ হয়ে গেল, এখন থেকে নিয়মিত ক্লাস হবে শুক্রবার, শনিবার এবং বুধবার। এই 3টা দিন আমি ক্লাস নেব রাত 9টা থেকে 11টা পর্যন্ত। দিনের বেলা আমি ক্লাস নিব না, রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেকেই যারা যারা অনলাইনে আমাদের এখানে ক্লাস করতে চান তারা তারা এই নাম্বারটাতে কল করবেন, কল করে পেমেন্ট করে দিলে আপনারা ক্লাস করতে পারবেন, ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি ওই রিটেন আইন পড়টা কিনেছি স্যার, তো পাশাপাশি পুলিশের সাথে কি রিটেনটা একটু দেখবো হ্যাঁ, স্যার? অবশ্যই অবশ্যই, আমি এরা বারবারই বলেছি, আমি আবারও বলতেছি, আমি জি আপনাদের স্যার। একটু বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে, হ্যাঁ। জি সঠিক খেয়াল স্যার। জি করেন স্যার। কিভাবে আপনি পড়বেন। জি এখন স্যার। এই রিটেন পুরোপুরি মুখস্থ করার দরকার নাই, যেহেতু অনেকে যুক্ত আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কিভাবে আপনি রিটেন এবং এমসিকিউ একসাথে বাসায় পড়ে শেষ করবেন। জাস্ট একটু ওয়েট করেন সব, হ্যাঁ। জি স্যার। দেখেন এইটা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন, এইটা আছে পুলিশ রিপোর্ট, বুঝছেন, খেয়াল করেন, এটা পুলিশ রিপোর্ট না, এটা একটা অধ্যায়, এটা আমার লিখিত বই দেওয়া আছে, ওকে। এখন আপনি ধরেন আইন পাঠ এমসিকিউ বইয়ের, ধরেন আপনি এই কি বলে এটা, পুলিশ রিপোর্ট যে অধ্যায়টা আছে মনে করেন সেটা পড়তেছেন, এটা কিন্তু আমার এমসিকিউ বই, হ্যাঁ। খেয়াল করেন, এইটা কিন্তু আছে আইন পাঠ এমসিকিউ বই লেখা, ঠিক আছে। 73 অপশন। জি স্যার। এখন আপনার কাজটা হচ্ছে
দরজাটা করে দাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধরেন আপনি প্রথমে এমসিকিউটা পড়েন। এমসিকিউ আমার বইয়ের যে আলোচনাটা আছে না, পুলিশ রিপোর্টের সমস্ত আলোচনা পড়লেন। এরপরে এইগুলো গুরুত্বপূর্ণ যেটা লেখা আছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখলেন, এই জেনে রাখা ভালো, মনে রাখলেন, এইগুলো পড়লেন। পড়ার পরে বিগত বছরের প্রশ্নগুলো পড়লেন। এই দেখেন বিগত বছরের প্রশ্ন খেয়াল করছেন সবাই, জি স্যার। এইগুলো পড়লেন, এই সেলফ প্র্যাকটিস সবই করলেন। এরপর আপনি আসেন, যেহেতু আপনার পুলিশ রিপোর্টের উপরে একটা আলোচনা পড়া শেষ, এখন আপনি আসেন যে এই টপিকসের উপরে লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার আপনি দেখেন পুলিশ রিপোর্ট আমার লিখিত বইয়ের পুলিশ রিপোর্ট অধ্যায়, এখানে দেখেন লেখা আছে না জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, জি জুডিশিয়াল স্যার। সার্ভিসে এই প্রশ্নগুলো আসছে। আপনি বার কাউন্সিলে এই প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর আমি সমাধান এখানে দিয়ে দিছি। এখন আপনি দেখবেন যে এইখানে যে আলোচনা আছে, এমসিকিউ বইয়ের যে আলোচনা আছে, এই আলোচনা দিয়েই আপনি এখানে যে লিখিত বইয়ের যে প্রশ্ন আছে না, এই সকল প্রশ্নের আপনি উত্তর করতে পারতেছেন। আমি কি আপনাদের কথাটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে আপনার এখন কাজটা হবে এমসিকিউ বইয়ের আলোচনা পড়া শেষ, ওই একই টপিকসের উপরে লিখিত বইয়ে লিখিত পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়া। দেখবেন এমসিকিউর আলোচনা দিয়েই আপনি লিখিতর ম্যাক্সিমামে আলোচনায় উত্তর করতে পারতেছেন। তখন আপনার মনোবল বৃদ্ধি পাবে, ইয়েস, আমার এমসিকিউ ভালো করে পড়লে আমার লিখিত কি ওকে। ঠিক আছে, এইভাবে আপনি এমসিকিউ ও লিখিত পাশাপাশি রেখে পড়বেন, তাহলে আপনার পরীক্ষায় ভালো করতে পারবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ। স্যার এখন এখন বাজারে যে লিখিত বইটা আছে স্যার, এটা কিনবো নাকি স্যার নতুন কোনো সংস্করণ হ্যাঁ, আসবে স্যার? আপনারা বর্তমান বাজারে যে লিখিত বইটা আমার আছে এইটা কিনলে হবে। এইটার সাথে সর্বোচ্চ আমাদের যেটা হতে পারে, এই যে আমাদের যে 25-এ যে লিখিত পরীক্ষাটা হবে, এই পরীক্ষার জি স্যার। প্রশ্নটা যুক্ত হবে। তো এই প্রশ্নটা আপনারা ধরেন পরীক্ষা তো 28 তারিখে, এই 28 তারিখে যুক্ত জি হওয়ার স্যার। পরে আপনারা কিনে ফেলবেন, কিনে ফেললে হচ্ছে। এরপরেও যদি কোনো পরিবর্তন আসে সামনে আর কি, ধরেন এরপরে মনে করেন কোনো কারণে জুডিশিয়াল এই যে বইগুলো এমসিকিউ বই লিখিত বই এগুলো তো অলওয়েজ একটা আপডেটের উপর থাকে, কারণ প্রতি বছর বিভিন্ন পরীক্ষা তো হয়। ওইটার জন্য জি আপনার ওয়েট স্যার। করে লাভ নেই, আপনি এই এবারে যে পরীক্ষাটা হবে প্রশ্ন যুক্ত হবে, লিখিত বই কেনা শুরু করে দেবেন। এই লিখিত বইটাই আপনার পরবর্তী পরীক্ষা পর্যন্ত ভালো করে চলবে, কোনো সমস্যা নেই। এরপরে আর কারো ওকে কোনো স্যার। প্রশ্ন? তো কারো কোনো প্রশ্ন নাই? সবাই আমার ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। এবং কারোর কোনো বিষয় জানা থাকলে আমি যে নাম্বার দিয়েছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট মঙ্গলবারে। থ্যাংক ইউ এভরিওয়ান। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।